60 এবং 75 মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? তাহলে 60 এবং 75 মধ্যে মৌলিক সংখ্যাগুলি কি কি আছে না 61, 67, 71 এবং 73। তাহলে এই সংখ্যাগুলোর যোগফল কত না 8, 8 4 12, 2 হাতে পারে 1, 7 2 14, 14 20, 26 আর 1 27। অর্থাৎ 60 থেকে 75 মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল 272। যদি দিনের দৈর্ঘ্য রাত্রির দৈর্ঘ্যের থেকে 1.5 ঘন্টা বেশি হয় তাহলে রাত্রির দৈর্ঘ্য কত? এখানে রাতের থেকে দিনের দৈর্ঘ্য 1.5 ঘন্টা বেশি, তাহলে এখন দিন কত না 24 ঘন্টায়। তাহলে যেটা বেশি সেটা আগে বের করতে হবে। তাহলে কত 1.5 ঘন্টা বেশি? 1.5 ঘন্টা মানে 1.5। তাহলে 1.5 যদি বের করে দিই বাদ দিই তাহলে কত থাকবে? ওটা থাকবে 0.522। অর্থাৎ মানে দিনে 1.5 ঘন্টা যদি বাদ দিই তাহলে তাহলে দিন আর রাতের দৈর্ঘ্য যোগফল হচ্ছে 22.5। এই 22.5 কে 2 ভাগে ভাগ করে ভাগ হবে। তাহলে যদি ভাগ হয় কত হবে? এক একটা ভাগ অর্থাৎ দিনের দৈর্ঘ্য 11.25 হবে আর হচ্ছে রাতের দৈর্ঘ্য 11.25 হবে। এখন বলেছে দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্য থেকে হচ্ছে 1.5 ঘন্টা বেশি। তাহলে এটা যদি দিন হয় আর এটা যদি রাত হয় তাহলে দিনের দৈর্ঘ্য বেশি, তাহলে এখানে 1.5 যোগ, তাহলে কি হবে 5.7.21। অর্থাৎ দিনের দৈর্ঘ্য 12.75 ঘন্টা আর রাতের দৈর্ঘ্য 11.25 ঘন্টা। অর্থাৎ রাতের দৈর্ঘ্য হবে 11.25 ঘন্টা। একটি শহরের লোক সংখ্যা 5720। এখানে পুরুষের সংখ্যা স্ত্রীর চেয়ে 320 জন বেশি। পুরুষের সংখ্যা কত? ঠিক আগের অঙ্কের মতো এখানে মোট লোক সংখ্যা কত? 5720। 5720। এখান থেকে পুরুষের সংখ্যা যেটা বেশি আছে সেই এটাকে যদি বাদ দিই তাহলে কত? বেশি আছে কত? 320। তাহলে বাদ দিলে পড়ে যায় কত? ওটা থেকে 0045। অর্থাৎ 5400 পড়ে আছে, বা পুরুষ আর মহিলা মিলিয়ে 5400, যেহেতু বেশি পুরুষের সংখ্যাটা বাদ দিয়েছি। তাহলে এইটাকে যদি দুভাগ করি 2700। অর্থাৎ পুরুষের সংখ্যা 2700, মহিলার সংখ্যা 2700। এইখানে বলেছে পুরুষের সংখ্যা 320, তাহলে পুরুষের সংখ্যা আমি 320 যোগ করে দেবো। 320 0 2 10 3, অর্থাৎ 3020 জন হচ্ছে পুরুষের সংখ্যা। অর্থাৎ ওই শহরে পুরুষের সংখ্যা হবে 3020 জন। একটি ত্রিভুজের পরিসীমা 30 সেমি, যার বাহুগুলির অনুপাত 1:20:1:15:1:12। ত্রিভুজটির ক্ষুদ্রতম দৈর্ঘ্য কত? এখানে ত্রিভুজটির পরিসীমা কত? পরিসীমা 30 সেমি। আর ত্রিভুজটির বাহুগুলোর অনুপাতে কি আছে? 1:15:1:12। তাহলে এই করে এলসিএম কত? 20, 15, 12 এলসিএম 60। এবার 60 কে এই করে ভাগ করতে হবে। তাহলে 60/20, 60/15, 60/12। এটা কাটলে 3, কাটলে কত? 4, এটা কাটলে 5। অর্থাৎ হচ্ছে এই তিনটে বাহুর অনুপাত 3:4:5। এটা ক্ষুদ্রতম বাহু কোনটা বলেছে? এটাই হবে। তাহলে এখানে 3:4:5 এর যোগফল কত? 9 3 12। তাহলে 12 হচ্ছে এখানে হচ্ছে অনুপাতের যোগফল কত? 12। এই 12 ইউনিট আছে মোট 30। তাহলে এটাকে 30/12 করে রাখবো। 30/12। তাহলে সবচেয়ে ছোট কোনটা? এটা 3 ইউনিট। তাহলে কি হবে? 30/12 × 3, 3 × 12, 4 × 7 = 28, 4 × 7 = 28, 2 0 4 5 20, 5 7.5। অর্থাৎ
সব থেকে ছোট বাহুর দৈর্ঘ্য 7.5 সেন্টিমিটার। ঘন্টায় 54 কিমি বেগে চলমান একটি ট্রেন 12 সেকেন্ডে একটি বাতিস্তম্ভ অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? আমরা জানি যে ট্রেনটি যখন কোনো বাতিস্তম্ভকে অতিক্রম করে তখন সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। এখানে ট্রেনটির গতিবেগ কত? 54 কিলোমিটার পার আওয়ার। 54 কিলোমিটার পার আওয়ার। এটা যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে 54 ইন্টু 5/18 15 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ট্রেনটি প্রতি সেকেন্ডে 15 মিটার যায়। তাহলে এখানে বলেছে 12 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট বা একটি বাতিস্তম্ভকে অতিক্রম করে। তাহলে লিখতে হবে যে 1 সেকেন্ডে ট্রেনটি যায় 15 মিটার, তাহলে 12 সেকেন্ডে কত যাবে? 12 ইন্টু 15 সমান 0.18, অর্থাৎ 180 মিটার। অর্থাৎ ট্রেনটির দৈর্ঘ্য 180 মিটার। একটি তরল পদার্থপূর্ণ পাত্রের ওজন 24 কেজি এবং অর্ধপূর্ণ পাত্রের ওজন 13 কেজি হলে পাত্রের ওজন কত? এখানে যখন পাত্রটির পূর্ণ ওজন থাকে বা ধরি দুটো পাত্র, তাহলে জলপূর্ণ অবস্থায় একটি ওজন কত? 24 কেজি, অর্থাৎ এটাতে জলপূর্ণ আছে, এর ওজন কত? 24 কেজি। আর এইখানে অর্ধেক জলপূর্ণ আছে, তাহলে এটার ওজন বলেছে যে 13 কেজি। এখন প্রশ্ন হলো বালতির ওজন কত? তাহলে যদি আমরা এইটাকে ডবল করে নিই, অর্থাৎ এই যে 13 কেজি আছে এইটাকে ডবল করি, কত হবে? 26। তাহলে এই যে 26 আছে, এই 26-এর মধ্যে দুবার বালতির ওজন আছে। যেহেতু আমি অর্ধ জলপূর্ণ অবস্থায় বালতির ওজনকে ধরেছি তাই, এবং সেটাকে ডবল করেছি, ডবল করলে তাই দুবার বালতির ওজন আছে। আর এখানে 24 কেজির মধ্যে একবার বালতির ওজন আছে। এবার হচ্ছে দুবার থেকে, এটা পূর্ণ বালতির ওজন থেকে যদি দুবারের ওজন বাদ দিই তাহলে কি পড়ে থাকে? শুধুমাত্র একবারের বালতির ওজন, অর্থাৎ জল তাতে যেহেতু দুবার হোক, আর একবার জলপূর্ণ একদম পূর্ণ অবস্থায় আছে, আর একবার অর্ধেক থেকে যদি দুবার করি তাহলে পাত্রটা জলপূর্ণ হবে। সেক্ষেত্রে এখানে 2 লিটার 2 কেজি বালতির ওজন হবে 2 কেজি। অথবা কি হবে না, ধরি বালতিতে জলের পরিমাণ x কেজি, x, আর অর্ধেক জলপূর্ণ অবস্থায় হলে x/2 মাইনাস x/2 সমান 24 মাইনাস 13। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি হবে? 2x মাইনাস x ইকুয়াল টু 11। তাহলে x সমান 11×22, অর্থাৎ জলের ওজন 22 কেজি। তাহলে জলপূর্ণ বালতি সহ জলের ওজন 24 কেজি। সেই 24 কেজি থেকে 22 কেজি বাদ দিই, তাহলে শুধুমাত্র বালতির ওজন পড়ে থাকে 2 কেজি, অর্থাৎ বালতির ওজন 2 কেজি। দুটি সংখ্যার গুণফল ও ভাগফল 128 এবং 2 হলে বড় সংখ্যাটি কত? তাহলে আমরা জানি, যেহেতু এখানে বড় সংখ্যা চেয়েছে, আমরা জানি হচ্ছে রুট গুণফল ইন্টু ভাগফল সমান বড় সংখ্যা। তাহলে বড় সংখ্যা হলো রুট গুণফল ইন্টু দুটি সংখ্যার গুণফল ইন্টু ভাগফল, তাহলে গুণফল কত? 128 আর ভাগফল কত? 2 সমান কত হবে? 28 × 56, 256। 28 × 128 × 256, তাহলে রুট কত? 16। এই রুট তুললে কি হবে? 16, অর্থাৎ বড় বাহুটি হবে বা বড় সংখ্যাটি হবে 16। 62 পয়সা প্রতি মিটার হিসাবে একটি বর্গক্ষেত্র বেড়া দিতে 42.16 টাকা খরচা হয়। প্রতি বর্গমিটারে 2 টাকা হিসাবে ওই বর্গক্ষেত্র বানাতে খরচা হবে। এখানে বর্গাকার বাগান, তাহলে বর্গাকার বাগান
এই বাগানটাকে পুরো বেড়া দিতে খরচা হয় কত 42.16 টাকা এবং প্রতি মিটার হিসেবে খরচা হয় 62 পয়সা। তাহলে এই টোটাল টাকাকে 62 দিয়ে ভাগ করলে আমি পরিষেবা পেয়ে যাব। তাহলে সরি 42.16 বাই 62, তাহলে 62 পয়সা তো, আর এটা টাকা, তাহলে এই 42.16 টাকাটাকে যদি আমি পয়সাতে কনভার্ট করি তাহলে দশমিকটা তুলে দেবো। তাহলে এটা ভাগ করলে কত আসবে পরিসীমা, আর পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে একটি বাহু আসবে, তাহলে এটাকে ভাগ করলাম 4, একটি বাহু। তাহলে 4 একে 4, 0, 4 5 20, 4 4 16, এটাকে যদি ভাঙি 2 দিয়ে 31, এটা 4 1 2 দিয়ে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 1 5, এই সরি 2 দিয়ে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 7 দুগুণে 14। আচ্ছা এটাকে 17 দিয়ে কাটলে 17 কে 17, 3 7 51 52, তাহলে এটা 17। অর্থাৎ বর্গক্ষেত্রটির একটি বাহু কত 17 মিটার। তাহলে এবারে এর বর্গ কত বা এর বাহুটির ক্ষেত্রফল কত 17 স্কয়ার 2 8 9, অর্থাৎ বাগানটির ক্ষেত্রফল 289 মিটার। এবার বাগানটি প্রতি মিটারে 2 টাকা হিসেবে বাঁধাবে, তাহলে মোট কত খরচ হবে ইন্টু 2, 9 2 18 8, 8 2 16 17 7, হাতে 1 2 2 4 1 5, অর্থাৎ মোট খরচা হবে 578 টাকা। একজন লোক 5 মাসের আয় 6 মাসের ব্যয় করে, তার বার্ষিক সঞ্চয় 9000 টাকা, তার বার্ষিক আয় কত? তাহলে এখানে কি বলেছে যে সে 5 মাসে যা আয় করে সেই টাকা দিয়ে 6 মাসের ব্যয় করে, 6 মাসের ব্যয় করে। তাহলে 12 মাসে বছর, 6 মাস টাকা যদি 12 মাসে কনভার্ট করি, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, অর্থাৎ 10 মাসের আয় দিয়ে 12 মাসের টাকা সে খরচা করে এবং সে বলেছে যে সে 9 টাকা জমায়। তাহলে এই যে 2 মাস থাকে, এই যে পার্থক্য 2 মাস, এই 2 মাসের টাকা সে জমায়, তার বার্ষিক সঞ্চয় 9000 টাকা, তাহলে 2 মাসের টাকা সে জমায়, তাহলে সে 2 মাসের টাকা হচ্ছে 9000 টাকা সে জমায়। তাহলে 1 মাসে কত জমায় 9000 বাই 2 বা 4500 টাকা, 500 টাকা। তাহলে 1 মাসের যেটা জমায় সেটাই তার আয় ধরতে পারি। তাহলে 1 মাসের আয় 4500 টাকা, তাহলে তার 12 মাসের আয় কত 4500 ইন্টু 12, 0 0 5 রং 0 হতে আমার 6, 4 রং 48, 6 54, অর্থাৎ তার বার্ষিক আয় কত 54,000 টাকা। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 7:1, 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে বলেছি যে পিতা পুত্র, যদি এটা এটা বর্তমান বয়স, এখানে বয়সের সমষ্টি কত হচ্ছে 60 বছর, 60 বছর। এখন এটা 6 বছর আগে আর এটা 6 বছর পরে। তাহলে 6 বছর আগে তাদের অনুপাত কত ছিল 7:1। তাহলে 60 বছর থেকে যদি ছেলেরও 6 বছর কমবে, বাবারও 6 বছর কমবে, তাহলে 12 বছর কমবে। তাহলে 60 থেকে 12 যদি বিয়োগ করি কত হবে 48। তাহলে এখানে 7:1 মানে 8 ইউনিটে 48 হলে 8 6 48 6, তাহলে 6 7 42 আর 6 কে 6, অর্থাৎ 6 বছর আগে পিতার বয়স ছিল 42 বছর, পুত্রের বয়স ছিল 6 বছর। 6 বছর পরে মানে বর্তমানে, এটা হচ্ছে বর্তমানে আসতে গেলে 6 করে যোগ করতে হবে প্রত্যেকের সঙ্গে, তাহলে এটা 48 বছর আর 12 বছর, অর্থাৎ বর্তমানে পিতা ও পুত্রের হচ্ছে মোট পিতা ও পুত্রের বয়স কত 48 ও 12 বছর। এখন তাহলে 6 বছর পরে কত হবে, ফের 6 বছর যোগ করতে হবে, তাহলে এটা 54:18, তাহলে পুত্রের বয়স 54 বছর এবং পুত্রের বয়স 18 বছর। তাহলে এখন অনুপাত কত হবে
18 কে 18 3 18 54, অর্থাৎ পিতা ও পুত্রের বয়সের অনুপাত 3:1। 6টি ক্রমিক সংখ্যার প্রথম তিনটি যোগফল 36, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটি যোগফল কত? তাহলে হচ্ছে 6টি সংখ্যা, তাহলে 6টি সংখ্যা কি 1 2 3 4 5 6। এর মধ্যে প্রথম তিনটে যোগফল বলেছে 36, তাহলে গড় কত? 36 কে 3 দিয়ে ভাগ করি, এখানে 36 কে 3 দিয়ে ভাগ করলে 12, তাহলে মাঝের সংখ্যাটা সবসময় গড় হয়, তাহলে এই তিনটি সংখ্যার মধ্যে এই মাঝের সংখ্যাটি হবে 12, তাহলে আগের সংখ্যা তো 11, পরের সংখ্যা 13, অর্থাৎ প্রথম তিনটি সংখ্যা কি পেয়ে গেলাম 11 12 13, যেহেতু ক্রমিক সংখ্যা তাহলে পরেরগুলো হবে 14 15 এবং 16। এবার হচ্ছে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যার যোগফল কি হয়েছে, যে বৃহত্তম আর ক্ষুদ্রতম যোগফল, বৃহত্তম 16 ক্ষুদ্রতম 11, তাহলে এবারে এই দুটো যোগফল কত হবে 16 আর 11 27, অর্থাৎ বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল 27। যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16 24 এবং 32 দ্বারা বিভাজ্য তা হলো, তাহলে এখানে 16 24 এবং 32 দ্বারা ভাগ যাবে 16 24 এবং 32। এখন দেখবো এই তিনটি সংখ্যার লসাগু কত, তিনটি সংখ্যার লসাগু কত 16 24 48 32 96, অর্থাৎ সংখ্যা তিনটি যোগ এলসিএম 96। এখন এই 96 দ্বারা এখানে কোন সংখ্যাটি সম্পূর্ণরূপে ভাগ যাবে, এখানে কি আছে 296 256 324 এবং 576। এখন এটাকে 96, তো এখানে বড় সংখ্যা 296 300, তাহলে 300 কাছাকাছি সংখ্যা, 300 যদি ধরে নিই তাহলে 300 থেকে হচ্ছে 12 কমবে 288, এমন কোনো সংখ্যা নেই 288 কাছাকাছি। 576 এখানে 6 করে কম, যদি 600 ধরি তাহলে 96, যদি 6 দিয়ে গুণ করি তাহলে 636 6 54 আর 3 57 576, বা যদি আমি এটাকে 100 ধরে নিই তাহলে 600, তাহলে 6 এখানে 100 থেকে কত কম আছে 6 করে কম আছে, তাহলে 4 4 24 কম, মানে 6 থেকে 24 কম 576, অর্থাৎ 576 সংখ্যাটি সম্পূর্ণরূপে ভাগ যাবে। কয়জন বালক তাদের সংখ্যা 3 গুণ 10 পয়সা খরচ করে? যদি মোট খরচ 235.20 টাকা হয় তাহলে বালকের সংখ্যা কত? তাহলে মোট খরচা কত হচ্ছে 235.20 টাকা, 235.20 টাকা। তাহলে এই টাকাটাকে যদি পয়সায় কনভার্ট করি কি হবে 23520, এটা এই এত পয়সা। এবারে যে প্রত্যেক বালক তাদের 3 গুণ 10 পয়সা দেয়, তাহলে তাদের 3 গুণ 10 পয়সা মানে হচ্ছে 10 পয়সা 30 পয়সা, তাহলে এটাকে যদি 30 পয়সা 30 দিয়ে ভাগ করি 23520 কে যদি 30 দিয়ে ভাগ করি 3 7 21 2 3 8 24 3 4 12, অর্থাৎ 784 টাকা। এই 784, এখন এই 784 কে যদি আমরা হচ্ছে বর্গমূল করি, বর্গমূল রুট, তাহলে কত হবে, এখানে কি আছে এটা 4 আছে, তাহলে এটা 28 হবে, 28। বা এটাকে এইভাবে করতে পারি 7 8 4 এটা বাদলে 6, তাহলে 2 দুগুণে 6, এই 2 দুগুণে 4 4, তাহলে এখানে কত হচ্ছে 3 8 4, 2 টোটাল কত 4, আর এইখানে যেহেতু 4 আছে তাহলে সেখানে হয় 2 বসবে, নাহলে 8 8 8, তাহলে 8 8 64 4 6 4 32 6 38, 8, অর্থাৎ মোট ছাত্র সংখ্যা 28 জন। একজন লোক ঘন্টায় 3 কিমি বেগে 18 কিমি, ঘন্টায় 4 কিমি বেগে 12 কিমি এবং ঘন্টায় 2 কিমি বেগে 6 কিমি অতিক্রম করে, তার গড় গতিবেগ কত? তাহলে কি বলেছে 18 কিমি বেগে 3 কিমি বেগে 18 কিলোমিটার যায়, 18 কিলোমিটার যায় 3 কিমি বেগে। আচ্ছা, এবার হচ্ছে 12 কিমি যায় 4 কিমি বেগে, 12 কিমি যায় 4 কিলোমিটার বেগে, এটা স্পিড। আর
কিমি যায় 2 কিলোমিটার বেগে, 6 কিমি যায় 2 কিলোমিটার বেগে, এটা স্পিড। আর এটা হচ্ছে টোটাল, এটা ডিস্টেন্স। আচ্ছা, ডিস্টেন্স, তাহলে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে? 20 36 কিলোমিটার যাচ্ছে। আচ্ছা, এইখানে 3 কিমি পার ঘন্টায় গেলে, 3 কিমি পার ঘন্টা গেলে, তাহলে এখানে 18 কিমি যেতে কত সময় লাগে? 6 ঘন্টা, 318 6 ঘন্টা। আচ্ছা, এখানে 6 ঘন্টার মধ্যে 18 কে 3 দিয়ে ভাগ, এখানে 12 কে 4 দিয়ে ভাগ, 3 4 12, আর এরা 6 কে 2 দিয়ে ভাগ, এই 2 দিয়ে ভাগ, তাহলে 3 14 গুণে, এই 3 দুগুণে 6, 3, অর্থাৎ টোটাল সময় লাগে কত? 6 3 3, অর্থাৎ এই করে যোগ করলে, ঘন্টা করে যোগ করলে 12 ঘন্টা, 12 ঘন্টা। অর্থাৎ সে 36 কিলোমিটার যেতে তার সময় কত সময় লাগে? 12 ঘন্টা সময় নেয়। তাহলে গড় গতিবেগ কত? 36/12, 3 × 36 3, অর্থাৎ তার গড় গতিবেগ 3 কিলোমিটার পার আওয়ার। তার গড় গতিবেগ 3 কিলোমিটার পার আওয়ার। একটি ঘরের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4 মিটার ও উচ্চতা 3 মিটার হলে 4 দেয়ালের ক্ষেত্রফল হবে, আমরা জানি 4 দেয়ালের ক্ষেত্রফল মানে পরিসীমা ইনটু উচ্চতা। আচ্ছা, এইখানে বলেছে যে দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4 মিটার, তাহলে পরিসীমা কত? 2 ইনটু দৈর্ঘ্য 6 মিটার প্লাস প্রস্থ 4 মিটার, তাহলে 10 10 20, অর্থাৎ ঘরটির পরিসীমা 20 মিটার। এখন বলেছে যে ঘরটির উচ্চতা কত? 3, তাহলে পরিসীমা ইনটু 3 সমান সমান 3 × 60, অর্থাৎ 4 দেয়ালের ক্ষেত্রফল হবে 60 মিটার। একটি পার্টিতে মহিলা ও পুরুষের সংখ্যা 4:5, কিছুক্ষণ পরে 16 জন মহিলা আসায় এই অনুপাত 6:5 হলো, ওই পার্টিতে পুরুষের সংখ্যা কত? তাহলে এখানে ফিমেল ইজ টু মেল, কত বলেছে? 4:5, আরো 16 জন মহিলা আসায় সেই অনুপাত হয়েছে 6:5। তাহলে এখন প্রশ্ন হলো যে পুরুষের সংখ্যা কত? তাহলে পুরুষের অনুপাত কত আছে? 5, আগেও 5 ছিল, এখনো 5 আছে, কিন্তু মহিলার অনুপাতের ইউনিটটা বেড়েছে কত? 2, অর্থাৎ 2 পার্টে 2 বেড়েছে, সেখানে 16 জন মহিলা বেড়েছে। তাহলে 2 পার্টে যদি 16 জন মহিলা বাড়ে, 1 পার্টে কত বেড়েছে? 8, 1 পার্টে 8 বেড়েছে। আচ্ছা, তাহলে পুরুষ কত আছে? 5 পার্ট, তো তাহলে 5 × 8 = 40, অর্থাৎ পুরুষের সংখ্যা 5 × 8 = 40, অর্থাৎ 40 জন পুরুষ আছে। এবার যদি বলে মহিলা আগে কত ছিল, পরে ছিল কত? তাহলে 8, তো তাহলে আগে মহিলার সংখ্যা ছিল 4 × 8 = 32, আর এখন হয়েছে 16 জন বৃদ্ধি পেয়ে গেছে, 6 × 8 = 48, অর্থাৎ আগে 32 ছিল, এখন 48 আছে, কিন্তু পুরুষের সংখ্যা আগে 40 ছিল, এখনো 40 আছে, অর্থাৎ পুরুষের সংখ্যা 40 জন। একজন লোক বার্ষিক 10% সুদে 400 টাকা ধার নেয়, 1 বছর পরে বার্ষিক 12% সুদে 500 টাকা ধার নেয়। উভয় ক্ষেত্রে সুদের পরিমাণ যে সময়ে একই হবে, প্রথম ধারের সময় থেকে হিসাব করতে হবে। এখন বলেছে যে লোকটা 10% হারে 400 টাকা ধার নিয়েছে, 400 টাকা 10% হিসাবে ধার নিয়েছে, তাহলে হচ্ছে 1 বছরের সুদ কত হবে? 40 টাকা। আচ্ছা, এবারে পরের বছরে 12% হারে 500 টাকা সুদ নিয়েছে, তাহলে 1 বছরের সুদ কত হবে? 1 বছরের সুদ, তাহলে 10% 50, 60 টাকা। এখন সুদের পার্থক্য কত? 20, সুদের পার্থক্য 20। এখন হচ্ছে এই যে প্রথম যে টাকাটা ধার মানে সুদ হবে, প্রথম যে সুদ হবে, ওই গ্যাপটা পূরণ করতে পারলেই আমার হচ্ছে উভয় সুদের পরিমাণ সমান হবে। তাহলে যদি মানে দ্বিতীয় বছর যে টাকাটা ধার করে সে 20 করে বেশি সুদ দেয়, অর্থাৎ এই 40কে পূরণ করতে তার 20, অর্থাৎ 2 বছর সময় লাগবে, 2 বছর বা 2 ইয়ার, না কার না দ্বিতীয় টাকা থেকে 2 বছর পরে ওদের, বা দ্বিতীয়
টাকা ধার নেওয়ার থেকে 2 বছর পরে হচ্ছে ওই দুটো টাকার সুদের পরিমাণ সমান হবে। তাহলে যদি প্রথম বছর থেকে ধরি তাহলে প্রথম বছর 1 বছর আর এই 2 বছর, মোট 3 বছর পরে 3 বছর পরে ওই টাকার পরিমাণ সমান হবে। একটি লোক 4 টাকায় 5টি জিনিস ক্রয় করেন এবং 5 টাকায় 4টি জিনিস বিক্রয় করলে তার শতকরা লাভ কত? তাহলে সে 4 টাকায় 5টা জিনিস ক্রয় করে এবং 5 টাকায় 4টি জিনিস বিক্রয় করে। তাহলে এই কোনাগুনি যদি গুণ করি, 4 4 16 আর 5 5 25, এটা সিপি কস্ট প্রাইস, এটা সেল প্রাইস। তাহলে এখানে লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 9 টাকা, অর্থাৎ 16 টাকার উপরে 9 টাকা লাভ করে। তাহলে 16 টাকার উপরে 9 টাকা লাভ করে, একে কত? 9/16, আর 100 তে কত? 9 × 100/16। তাহলে 4 4 16, 4 5 125, তাহলে 925, 9 25 225, 2 2 5 কে যদি 4 দিয়ে ভাগ করে দিই, 4 4 5 20, 2 5 4 6 24, 24 1 1/4, অর্থাৎ 56 পূর্ণ 1/4। লাভের পরিমাণ 56 পূর্ণ 1/4%, 56 পূর্ণ 1/4%। দুটি সংখ্যার যোগফল 240 এবং ভাগফল 3 হলে তাদের বিয়োগফল কত? তাহলে দুটি সংখ্যার যোগফল কত বলে? 240। ধরি দুটি সংখ্যা কি? a প্লাস b সমান 240, আর ভাগফল বলেছে a/b। আচ্ছা ঠিক আছে, না এখানে বসাই, a/b সমান কত বলেছে? না 3। তাহলে এখানে বলতে পারি এই 3 এর যে কিছু নেই, মানে 1 আছে। তাহলে a/b হচ্ছে 3:1। তাহলে এবার দুটি সংখ্যার যোগফল কত হচ্ছে বলেছে? 240। তাহলে 4 ইউনিটের মোট 240, অর্থাৎ এক ইউনিট কত? 60 করে। তাহলে এটা 1 3 60 180, এটা 60। এখন জানতে চাইছে যে দুটি সংখ্যার বিয়োগফল কত? তাহলে এদের মধ্যে পার্থক্য কত? 120, অর্থাৎ দুটি সংখ্যা দুটির বিয়োগফল কত হবে? 120। একটি পোস্টেজ স্ট্যাম্পের পাতা 24 সেমি চওড়া এবং 30 সেমি লম্বা। প্রতিটি স্ট্যাম্প 2 সেমি চওড়া এবং 30 সেমি লম্বা হলে ওই পাতায় কতগুলি স্ট্যাম্প রয়েছে? তাহলে এখানে এই ধরে হচ্ছে পুরো পাতাটা। তাহলে এখানে বলেছে যে 30 সেন্টিমিটার 24 সেন্টিমিটার চওড়া আর 30 সেন্টিমিটার লম্বা। তাহলে এর ক্ষেত্রফল কত? 24 × 30। এবার হচ্ছে এর মধ্যে যে স্ট্যাম্প আছে তার 2 সেমি লম্বা 3 সেমি চওড়া, 3 সেমি 2 সেমি চওড়া এবং 3 সেমি লম্বা। তাহলে এই স্ট্যাম্পের ক্ষেত্রফল কত? 2 × 3। তাহলে এটাকে যদি ভাঙি, 3 × 10 30, 12 × 24, 12 120। অর্থাৎ ওই স্ট্যাম্পের পাতার মধ্যে মোট 120টা স্ট্যাম্প আছে। বিক্রয় মূল্য 11 টাকা কম করায় 10% লাভ থেকে 8.13% ক্ষতিতে পরিণত হয়। জিনিসটির ক্রয় মূল্য কত? তাহলে বলেছে যে লাভ ছিল কত? আগে 10%, আর এখন ক্ষতি হচ্ছে কত? 8.13%। তাহলে হচ্ছে এই দুটোর ডিফারেন্স কত? লাভ আর ক্ষতি, অর্থাৎ এটা ক্ষতি আর এটা লাভ। তাহলে এটাকে 10, এই দুটোকে যোগ করতে হবে, প্লাস 24 25/3। তাহলে কত হচ্ছে? এটাকে যদি আমি 30 আর 25 55/3, 55/3%। এই 55/3% এর ডিফারেন্সটা হচ্ছে টাকা হিসেবে 11 টাকা। 11 টাকা। তাহলে 1% কত? 11 × 3/55, আর 100 টাকায় কত? বা 100% কত? 11 × 3 × 100/55,
5 5 এখানে 55 আর 5 কুড়ি 100 7, অর্থাৎ দ্রব্যটির প্রকৃত দাম 60 টাকা। একটি লোক টাকায় 20টি এবং টাকায় 30টি দামের সমান সংখ্যক কমলালেবু ক্রয় করে সেগুলিকে একসাথে টাকায় 25টি দামে বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়? এখানে কি বলেছে, সে 1 টাকায় 20টি, 1 টাকায় 20টি এবং 1 টাকায় 30টি, 1 টাকায় 20টি এবং 1 টাকায় 30টি কমলালেবু কিনেছে। এবার সমান সংখ্যক করতে গেলে কি হবে, দুটো এলসিএম করতে হবে। এলসিএম কত? 60 60 60, অর্থাৎ হচ্ছে প্রথম ভাগের মানে প্রথম ধরনের লেবু সে 60 পিস কিনেছে, দ্বিতীয় ধরনের লেবু সে 60 পিস কিনেছে। তাহলে এটাকে এ করলে কত হবে, 60টার দাম কত হবে, 2 টাকা, এই 3 টাকা, 3 কুড়ি 60, 3, অর্থাৎ সে 3 টাকা দিয়ে কিনেছে। আর এখানে 30 দুগুণে 60, 2, অর্থাৎ 2 টাকায় 60টা কিনেছে। অর্থাৎ সে মোট 5 টাকায় কতগুলো কিনেছে, 120টা, 120টা কিনেছে। এবার বিক্রি করার সময় কি করেছে, সে টাকায় 25টা বিক্রি করেছে, টাকায় 25টা বিক্রি করেছে। তাহলে 1 টাকায় 20টা কিনেছে আর 1 টাকায় 25টা বিক্রি করেছে, মানে 5 টাকায় কত বিক্রি করেছে, 125টা বিক্রি করেছে। তাহলে তার লস কত হয়েছে, তার লস 5টা ক্ষতি করেছে না, কত উপরে, 125-এর উপরে। তাহলে 125-এর উপরে 5 ক্ষতি, একই কত, 5/125, আর 100% কত, 5 × 100/125, 25, 4, অর্থাৎ তার 4% ক্ষতি হয়েছে, 4% ক্ষতি হয়েছে।